আমরা এখন তো ফানেল শিখে গেছি। ওকে, আমাদের তো এখন বুঝতে পারলাম যে আমাদের ভাই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লাগবে। আমাদের যদি ফানেল না থাকে তাহলে তো আমাদের অ্যাড কস্ট আমরা কখনোই কমাতে পারবো না। তো এটার জন্য আমাদের এখন কি করতে হবে, ফানেল লাগবে। এখন ফানেল দিয়ে আমরা নতুন করে আর একটা কি করলাম, ক্যাম্পেইন সাজালাম। এটা হচ্ছে আমাদের নতুন ক্যাম্পেইন। নতুন ক্যাম্পেইনে দেখেন আমরা হচ্ছে যে দুইটা ক্যাম্পেইন রান করছি, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা সেলস। এবং অ্যাওয়ারনেসে আমাদের বাজেট $2, সেলসে $10। ওকে, আর বাকি সব একই। তো এখানে আসলে এখানে একটা বিষয় আছে যে আপনি আপনার বাজেটের, এখানে আমাদের টোটাল বাজেট হচ্ছে $12। তো $12 আপনার $2 যেহেতু এখানে গেছে, তো এখানে ধরেন 16-17% গেছে। তো এখানে কেউ কেউ বলে 10%, কেউ 15% ইত্যাদি আপনি হচ্ছে যে অ্যাওয়ারনেসের জন্য দিবেন, অ্যালোকেট করবেন আর কি। তো এটা আপনি আপনার মতো করে আপনি করবেন আপনার হিসাব অনুযায়ী। ঠিক আছে, যে আপনি আসলে কি পরিমাণ মানুষকে অ্যাওয়ার করে তারপরে তাদের মাধ্যমে আপনি হচ্ছে যে কি পরিমাণ মানুষকে কি করবেন, কাস্টম অডিয়েন্স তৈরি করে সেখান থেকে তো আপনি মূলত সেলস ক্যাম্পেইন রান করবেন। তো এটা কিন্তু আসলে একসাথে হবে না। মানে আপনি যদি কি করেন, একবারে এই দুইটা রান করেন, এটা করা যায় বা এটা করা কোনো ভুল কিছু না, কিন্তু এটা করার জন্য আলাদা স্ট্রাকচার আছে বা আলাদা কথা আছে। কিন্তু প্রাইমারিলি মানে মানে একদম যদি আপনার কোনো কিছু না থাকে পুরনো, তাহলে প্রাইমারিলি আপনি সবসময় এটা করবেন না। যদি আপনার আপনার কি বলে এটাকে, কন্টেন্টের যদি আলাদা জোর না থাকে, ঠিক আছে, তবে স্বাভাবিকভাবে আপনি একটু আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, মনে করেন 2-3 দিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবেন, সেইখান থেকে অডিয়েন্স তৈরি করে সেলস ক্যাম্পেইন রান করবেন। এটা হলো একেবারে জেনারেল কথা, আহ, মানে একদম বেসিক কথা। ঠিক আছে, কিন্তু আমরা এখানে জাস্ট দেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা আমরা করলাম, যে আমরা কি করলাম, $2 করে অ্যাওয়ারনেসে খরচ করতেছি, আর হচ্ছে $10 করে আমাদের সেলসে। তো টোটাল আমাদের এখন বাজেট $12 হয়ে গেল। তো কোনো সমস্যা নেই। এখন এটা হচ্ছে আমাদের রিপোর্ট। রিপোর্টে আমরা কি দেখতেছি যে পার ডে হচ্ছে আমাদের খরচ $12, আমাদের অ্যাড চলছে 5 দিন, আমাদের টোটাল খরচ হয়েছে $60 এবং সেল আসছে 15টা। সেল 15টা মানে আমাদের কস্ট পার রেজাল্ট হচ্ছে $4। ওকে, এখন কি মনে হয়, আমাদের তো হওয়া উচিত ছিল $2, তাই না? আমাদের তো $2 টার্গেট ছিল, কিন্তু হয়ে গেছে তো $4। মানে তারপরও আমরা একটু খুশি যে $1 কমছে, কিন্তু এখনো কি হয় নাই, মানে $2 তো হয় নাই। তো যাক, $2 হলো কি হলো না সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা আরেকটু জিনিস দেখি, সেটা হলো যে দেখেন, টোটাল অ্যাড কস্ট ইকুয়াল অ্যাওয়ারনেস কস্ট প্লাস সেলস কস্ট। অর্থাৎ শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের খরচই খরচ না, এই সেলস আনার জন্য যতগুলো ক্যাম্পেইন রান করতে হয়েছে তার পুরোটাই সেলসের খরচ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসলে আমরা হিসাব করি না। আমরা মনে করি যে আমরা যে সেলস ক্যাম্পেইনের যেটা রান করছি ওইটার ভিতরে যে খরচটা আছে ওইটাই আমাদের খরচ। আসলে তো ওইটা শুধু খরচ না, আপনি ওই সেলটা জেনারেট করার জন্য আপনি আগে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো রান করছেন সেই খরচটা কই যাবে? ওইটারও তো ইনপুট আছে, ওটার তো ইনফ্লুয়েন্স আছে, ওটার তো প্রভাব আছে। ওই প্রভাব থাকার কারণেই তো আপনার হচ্ছে যে আজকে সেলসের অ্যাড আপনি ভালো করছেন, তাই না? তো এই জন্য দুটোকে আমরা কি করছি, কম্বাইন করছি এখানে। এখানে যে আমরা কি দিলাম $12 পার ডে, $12 তো শুধুমাত্র সেলসের না, $12 ভিতরে $2 আছে কিসের, অ্যাওয়ারনেসের, আর $10 হচ্ছে পার ডে, সরি আপনার সেলসের। তো $10 যদি হয় সেলসের, সেই হিসেবে তো আমাদের টোটাল কস্ট আছে মাত্র হচ্ছে যে পঞ্চাশ $50। তো সেই হিসেবে আমাদের ইয়া আসে আপনার হচ্ছে যে কস্ট পার রেজাল্ট আসে 3 পয়েন্ট সামথিং, মানে কি আসে না, 4 আসে না। কিন্তু আমাদের টোটাল খরচ কিন্তু কি অ্যাওয়ারনেস প্লাস সেলস, সেই জন্য আমাদের টোটাল কস্ট পার রেজাল্টের হয়েছে কত, 4। ওকে, এটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। যদিও আপনার হয়তো বা কিসে আপনি প্রাইমারিলি আপনার সেলসের হিসাবটা আপনি দেখবেন, এটা কোনো সমস্যা না। প্রাইমারিলি আপনার সেলসের খরচটা আপনি কমতেছে কিনা, যেমন এখানের হিসাবে আমাদের খরচ অনেকটাই কমে আসছে, কিন্তু আমরা কিন্তু এই খরচটা অন্য জায়গায় করছি, তাই না? যে আমাদের হয়তোবা মনে করেন এই যে যে $10 আমরা অ্যাওয়ারনেসে খরচ করলাম, ওই খরচ করার কারণেই তো এখানে এসে আমাদের 3 পয়েন্ট সামথিং হয়েছে।
এখন 3 পয়েন্ট সামথিং হয়েছে, এই কারণে আমরা $10 যদি ভুলে যাই তাহলে ওই $10 কে দিবে, তাই না? তো এখন কথা হলো অ্যাড কস্ট কমছে তো ভালো কথা, কিন্তু ঘটনা হলো যে আমরা তো আসলে এখনো খুশি না, হ্যাপি না, তাই না? কেন? এখন আমরা আবার কারণ খুঁজতে গেলাম যে ভাই এই ক্যাম্পেইন আমরা হচ্ছে যে ফানেল করলাম, আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করলাম, আমরা হচ্ছে সেলস ক্যাম্পেইন রান করলাম, সব কিছুই করলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের কি হলো না, আশানুরূপ আমরা এখনো ফল পাইলাম না। তো না পেলে কি করতে হবে? আবারও এটার কারণ খুঁজতে হবে। তো কারণ খুঁজে যেটা দেখলাম সেটা হলো যে সিটিআর আসলে এখনো ভালো হয় নাই। হ্যাঁ, অ্যাওয়ারনেস করার কারণে মানে হচ্ছে আমরা হচ্ছে বা একজন মানুষের কাছে অনেকবার পৌঁছার কারণে আমাদের অ্যাড কস্ট কিছুটা কমে আসছে, কিন্তু আমাদের সেলস অ্যাডের সিটিআর আসলে অতটা ভালো হয় নাই, যতটা ভালো হওয়ার কথা ছিল বা যতটা ভালো হওয়া উচিত, বা যতটা ভালো হইলে আমাদের হচ্ছে যে কস্ট পার রেজাল্ট আরও ভালো হইতে পারে। এছাড়া দ্বিতীয় আরেকটা হচ্ছে ভিডিও রিটেনশনও ভালো না। ভিডিও রিটেনশন বলতে আমরা হয়তো বা 3 সেকেন্ড পর্যন্ত অনেক মানুষ দেখছে, কিন্তু এরপরে 15 সেকেন্ডে গিয়ে আর নাই। ওকে, তো ভিডিও রিটেনশন ভালো হলে সিটিআরও ভালো হতো। মানে ভিডিওটা যদি কেউ মনে করেন 50% বা হচ্ছে যে 75% পর্যন্ত অনেক মানুষ দেখতো, তাহলে তো আমাদের সেখানে ক্লিক থ্রু রেটও ভালো হইতো, এটা তো খুবই অবভিয়াস। এখন কথা হলো যে তাহলে রিটেনশন কেন ভালো নয়? রিটেনশনে আমাদের এখানে কি সমস্যাটা হয়েছে? কারণ অডিয়েন্স নিজের সাথে কানেক্ট করতে পারে নাই। মানে রিটেনশনটা কিসের রিটেনশন? ভিডিও রিটেনশন। আমরা যে ক্রিয়েটিভ দিছি, আমাদের ক্রিয়েটিভ হচ্ছে কি একটা ভিডিও, তো এই ভিডিওর যে রিটেনশন, এই রিটেনশনটা তখনই কি হবে আপনার হচ্ছে যে বাড়বে বা ভালো হবে যখন কিনা অডিয়েন্স নিজের সাথে কানেক্ট করতে পারবে। যদি কিনা অডিয়েন্স নিজের সাথে ওই ভিডিওটাকে কানেক্ট করতে না পারে তাহলে কিন্তু কি হবে না। এখন এই কানেকশনটা কি সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব, কিন্তু এতটুকু বোঝেন যে অডিয়েন্সকে নিজের সাথে ভিডিওটাকে কানেক্ট করতে পারতে হবে। যদি সেটা না পারে তাহলে তো রিটেনশন হবে না, আর রিটেনশন না হলে তো সিটিআর ভালো হবে না, এটা তো বোঝাই যায়। এখন কথা হলো যে অডিয়েন্স নিজের সাথে কানেক্ট কেন করতে পারেনি? অডিয়েন্স কেন কানেক্ট করতে পারে নাই? কারণ ভিডিওর স্ক্রিপ্ট, ভিজুয়াল, সাউন্ড ইত্যাদি অডিয়েন্সের পরিচিত না। মানে ভিডিওতে আমরা যে স্ক্রিপ্টে কথা বলছি, ভিডিওতে আমরা যে ভিজুয়ালগুলো দেখিয়েছি, সেটা হতে পারে কোনো ইমেজ, সেটা হতে পারে কোনো ভিডিও, সেটা হতে পারে কোনো আমাদের র ভিডিও বা যেটাই হোক না কেন, এনিথিং, যা কিছু আমরা ভিডিওর ভিতরে দেখাইছি, এবং সেখানে আমরা যত ধরনের সাউন্ড ডিজাইন করেছি বা সাউন্ড এফেক্ট দিয়েছি বা যাই বলি না কেন, কোনোটাই হচ্ছে যে এইগুলো কিনা অডিয়েন্সের কাছে পরিচিত না। মানে সে এটাকে কি করতে পারে না, মানে নিজের সাথে ফিল করতে পারে নাই, মানে নিজের সাথে এটাকে মিলাতে পারে নাই। ওকে, সেটা যে কোনোভাবেই হোক। এখন কথা হলো যে এইগুলো পরিচিত না কেন? ভিডিও, স্ক্রিপ্ট, ভিজুয়াল এগুলো অডিয়েন্সের পরিচিত না কেন? খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝলে আপনার মনে করেন যে মোটামুটি কাজ শেষ। আমরা এক ভিডিওতে সবাইকে টার্গেট করছি, একদম সবাই। ওকে, তাই আমাদের শব্দ চয়ন, বাক্য গঠন, বাচনভঙ্গি, উপস্থাপনা এক অভাবনীয় মিশ্রণ ঘটেছে। ওকে, মানে এক ভিডিওতে আমরা অনেক সময় যে বলে না ভাই আপনার হচ্ছে যে টার্গেট অডিয়েন্স কারা, ভাই সারা বাংলাদেশের সবাই। এই যে মনে করেন আমাদের মাদার কেয়ার, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ইয়া কারা, টার্গেট অডিয়েন্স কারা? অডিয়েন্স বলতে পারেন যে হ্যাঁ মায়েরা, এতটুকু হয়তো আপনি বলতে পারেন, আলাদা করলাম যে হ্যাঁ মায়েরা, কিন্তু সেটা কোন জায়গার মায়েরা? সারা বাংলাদেশের ভাই। সারা বাংলাদেশের সবাই হচ্ছে যে আমার কাস্টমার। এটাই হচ্ছে যে আমাদের এইখানে সমস্যা, যে আমরা সারা বাংলাদেশের সবাইকে টার্গেট করছি, এবং সবাইকে টার্গেট করার কারণে আমাদের হচ্ছে যে এই জিনিসগুলো, শব্দচয়ন, বাক্য গঠন বা যাই বলে না কেন, মোট কথা হচ্ছে যে উপস্থাপনায় আমরা যা কিছু তার কাছে প্রেজেন্ট করছি কন্টেন্টের ভিতরে, তার ভিতরে আসলে বিভিন্ন রকম মিশ্রণ চলে আসছে। এখন এই মিশ্রণ আসলে আসলে সমস্যা কি? মিশ্রণ আসার কারণে যেটা হয়েছে, আমরা আসলে পণ্যের জন্য ভিডিও বানিয়েছি, কাস্টমারের জন্য না। খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা।
এই জিনিসটা যদি আসলে আপনি মানে পুরোপুরি বুঝতে পারেন যে এই এই কথাটা আসলে কি, এটা আমরা আরো ডিটেলে যাবো এই কথাটার ভিতরে, তাহলে মোটামুটি আপনার আসলে ভাই ফেসবুক মার্কেটিং আর করতে হবে না। আপনি এটা দিয়ে আপনি মার্কেট কাঁপায় ফেলতে পারবেন। ওকে, এটা এমন একটা জিনিস যে আপনি বানাইছেন, আপনার হচ্ছে যে ভিডিওটা যে বানাইছেন সেটা বানাইছেন কিসের জন্য, সরি, পণ্যের জন্য। পণ্যের জন্য বলতে মনে করেন আমাদের মাদার কেয়ারের ক্ষেত্রে বেবি ফুড নিয়ে আমরা হয়তো বা কি করছি, ভিডিও বানাইছি। তো আমরা হয়তো আলোচনা করছি বেবি ফুডটা কত সুন্দর, কত ভালো, কতটা হেলদি, কতটা হচ্ছে যে আমরা ঘরোয়া পরিবেশে কতটা যত্ন সহকারে বানাই, এই সেই করে ইত্যাদি। এগুলো এইভাবে এইগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করছি। কিন্তু আমরা এটা কাস্টমারের জন্য ভিডিওটা বানাই নাই। এখন কথা হলো ভাই, কাস্টমারের জন্য ভিডিও বানানোটার মানেটা কি? ওকে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেখেন, যেহেতু আমরা কি করি নাই, কাস্টমারের জন্য ভিডিও বানাই নাই, এই কারণে ঘটনা কি হয়েছে, কিছু মানুষ একটা অংশ পছন্দ করছে, একই অংশে কেউ অপছন্দ করছে, আবার হচ্ছে যে ওই অংশ যে পছন্দ করছে অন্য অংশে কেউ অপছন্দ করছে। মানে মনে করেন ভিডিওটা আমাদের যে 2 মিনিট হয়, তাহলে হয়তো বা প্রথম 1 মিনিট কারো পছন্দ হয়েছে, শেষের 1 মিনিট কারো জন্য উপযুক্ত হয়েছে, প্রথম 30 সেকেন্ড কারোর জন্য উপযুক্ত হয়েছে, পরে 30 সেকেন্ড অন্য কারোর জন্য উপযুক্ত হয়েছে। এখন এই অন্য কারো কারো কি, এটা কারা, সেটা আস্তে আস্তে আমরা আলোচনা করব, তাহলে বুঝতে পারবেন যে অন্য কেউ আসলে কে। তো যখন কি হয়েছে, মানে এরকম বিভিন্ন ধরনের মিশেল ঘটছে, বিভিন্ন ধরনের মিশ্রণ হয়েছে, তখন ফেসবুক বা মেটা নিজেই একটু দুশ্চিন্তা পড়ে গেছে। মনে করেন যে এক সময় এক সেগমেন্টের লোক পছন্দ করতেছে, আর এক সময় আবার আর এক সেগমেন্টের লোক পছন্দ করতেছে। তো ফেসবুক আসলে নিজেই কি কি হয়ে গেছে, একটু দুশ্চিন্তায় পড়ে গেছে যে কি রে ভাই, এটা কারে দেখাবো। হুম, এরাও পছন্দ করে একটু, আবার ওরা পছন্দ করে, কিন্তু আবার কেউ কেনে না, আবার কেউ একটু আবার ক্লিক করে, কেউ এটা করে, কেউ সেটা করে। মানে একটা নির্দিষ্ট কোনো অডিয়েন্সের কাছে যে ফেসবুক যাবে, মানে টার্গেট করে যে হ্যাঁ এই অডিয়েন্সই এর জন্য পারফেক্ট, এইটা আসলে ফেসবুক যাইতেই পারতেছে না। এই জিনিসটা ঘটবে, এই জিনিসটা ঘটে আমাদের কন্টেন্টের ক্ষেত্রে, কারণ আমরা এক কন্টেন্টে দুনিয়া সবাইকে বেচে দেই, এক কন্টেন্টেই। এই কারণে ফেসবুক আসলে কারো কাছেই বেচতে পারে না। ওকে, তো সেটাই এখানে বলা যায়, মেয়েটা দুশ্চিন্তায় পড়ে গেছে কাকে রেখে কাকে দেখাবো। তো এটা যখন ঘটে তখন কি হয়, হজে বড়লা রেজাল্ট হয়, সেলস বা রেজাল্ট প্রতিনিয়ত আপ ডাউন করে। কখনো হয়তো বা আপনি দেখতেছেন যে একদিন 10টা সেল চলে আসছে, আবার কোনো দিন 2টা, কোনো দিন নাই, কোনো দিন হয়তো বা আবার 12টাও হয়ে গেল। এই যে যে মনে করেন মানে আপনার সেল যখন কি হয় আপ ডাউন হয়, তখন আপনারও মনে করেন কি ইমোশন এরকম আপ ডাউন হয়। কখনো আপনি খুব হাইপার হয়ে যান, কখনো ডিপ্রেশনে চলে যান, কখনো খুব হ্যাপি যে হ্যাঁ আজকে তো খুব সেল হয়েছে, আজকে তো মোটামুটি 50 সেন্টে সেল সেল চলে আসছে, কিন্তু অন্যদিন দেখা গেছে $5-7 আসে না। ওকে, তো এই জিনিসটা ঘটে যখন আমরা হচ্ছে যে সবাইকে টার্গেট করি। ওকে, এই সবাইকে টার্গেট করা আসলে যাবে না। সবাইকে টার্গেট করা মানে আসলে কাউকেই টার্গেট করা না। আবারও কথাটা শুনে, সবাইকে টার্গেট করা মানে কাউকে টার্গেট করা না। এটা আমরা মানে এটা আপনাকে আসলে মনে দিলে গেঁথে নিতে হবে, এছাড়া কোনো উপায় নাই ভাই। দুনিয়ার সবার কাছে আপনার জিনিস বিক্রি হবে না, আপনার জিনিস দুনিয়ার সবাই কিনবে না, এটা পসিবল না। ওকে, তো একদিন ভালো যায় তো একদিন খারাপ, এবং যেখানে ফেসবুক নিজেই কনফিউশনে থাকে, সেইখানে আপনাকে ফেসবুক আর কি ভালো একটা কি দেবে, আউটপুট দেবে, সেটা তো আসলে পসিবল না। তো যেটা বললাম যে একদিন ভালো যায় একদিন খারাপ যায়, এটার যতগুলো কারণ আছে, এটা আরো অনেক কারণ আছে, তো তার ভিতরে এটা অন্যতম একটা কারণ যে আমাদের কন্টেন্টটা এমন যেটা আমরা সবাইকে টার্গেট করি, এক কন্টেন্টের ভিতরে সবাইকে কভার করতে চাই। তো এই এক কন্টেন্টের ভিতরে যখন সবাইকে কভার করতে চাই, তখন আসলে এই ঘটনাটা ঘটে, তখন সেল আপ করে ডাউন করে। তখন হচ্ছে আপনি একদিন দেখেন খুব ভালো সেল, একদিন দেখেন যে আপনার লো সেল। এই যে যে ঘটনা ঘটে, এটার গুরুত্বপূর্ণ একটা অন্যতম একটা কারণ হচ্ছে এটা। ওকে, আসেন এখন সমাধান। সমাধান কি করা যায়? সমাধান হচ্ছে টাইগার ফোকাস টার্গেটার মার্কেটিং। টাইগার ফোকাস মার্কেটিং করতে হবে। টাইগার ফোকাস তো হয়তোবা আপনারা জানেন যে বাঘের যে ফোকাস,
বাঘের যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু একটা অসাধারণ টার্গেট। মানে বাঘে যদি কখনো কি করে, মনে করেন নদী পাড়ি দেবে বা কিছু, তাহলে সে কি করে আপনার যে টার্গেটে নিয়ে সে ওঠে, মানে কি করে নামে যে আমি অমুক জায়গায় গিয়ে উঠবো, তাহলে সে আসলে ওখানে গিয়ে ওঠার চেষ্টা করে, সে অন্য কোথাও গিয়ে ওঠার চেষ্টা করে না, বা অন্য কোথাও যদি চলে যাওয়া হয়তো অনেক সময় সে ব্যাকও করে ফেলতে পারে। তো এই লেভেলের টার্গেটিং আপনাকে করতে হবে। ওকে, এখন এই টার্গেট ফোকাস, টাইগার ফোকাস আমরা কিভাবে করব? দেখেন, মনে ডিটেল টার্গেটিং এর মাধ্যমে যে একদম মনে করেন ইন ডিটেল ভিতরে ঢুকে 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 ন্যারো টার্গেটিং করতে করতে, হ্যাঁ, পুরো মনে করেন 1,000 মানুষকে টার্গেট করে ফেলবো নাকি, এরকম ভাবে করব, নাকি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সের মাধ্যমে, মানে হচ্ছে যে ফেসবুকের উপরে ছেড়ে দেবো যে ঠিক আছে তুমি করো, এটাই কি টাইগার ফোকাস মার্কেটিং? নাকি ব্রড অডিয়েন্স দিব, নাকি হচ্ছে কাস্টম অডিয়েন্স দিব, যে আমার কাছে কি আপনার হচ্ছে যে 1,000 লোকের ডাটা আছে বা 2,000 লোকের আমার পুরনো কাস্টমার আছে, আমি হয়তো বা তাদেরকে টার্গেট করলাম, আমার হয়তো বা পিক্সেলার ডাটা আছে, আমি তাদেরকে টার্গেট করলাম, এরকম? নাকি হচ্ছে যে আপনার কোনো কাস্টমার অডিয়েন্স বা হচ্ছে আপনার কোনো সেভ অডিয়েন্সের মাধ্যমে করবেন নাকি, অর্থাৎ আপনি আগে থেকেই একেবারে অনেকগুলো ক্রাইটেরিয়া ধরে 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 কি করলেন, একটা হচ্ছে অডিয়েন্স তৈরি করলেন, সে অডিয়েন্স করবেন নাকি? তারপর হচ্ছে লোকাল লাইক অডিয়েন্স। আচ্ছা, এগুলো কিন্তু আমি কোনোটাকে কি করতেছি না, মানে হচ্ছে যে এক্সপ্লেন করতেছি না, কারণ আমি অলরেডি শুরুতে বলে আসছি যে এইগুলো আমি কোনোটা এক্সপ্লেন করব না, কারণ এটা কোনো বিগিনার লেভেলের কোর্স না, বিগিনার লেভেলের মাস্টার ক্লাস না, এটা মোটামুটি যারা অলরেডি মার্কেটিং করতেছেন, জানেন, বুঝেন, তাদের জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা আগেও হয়তো বা বলছিলাম, সেটা হলো যে এই যে আমার যে কি মানে স্লাইডটা পেতে হলে কিন্তু আপনারা আমাদের যে কমিউনিটি আছে সেই কমিউনিটিতেই পাবেন। এছাড়া কিন্তু এটা আমার ভিডিও ডিসক্রিপশনে বা অন্য কোথাওই পাবেন না। এবং ভিডিও ডিসক্রিপশনে আপনি হয়তো বা একটা বইয়ের লিঙ্ক পেতে পারেন, আমাদের হচ্ছে ইবুকের আপনার হচ্ছে 5 Deadly Mistakes in Your Business, এই ইবুকটা পেতে পারেন। তো ওই ইবুকটা আপনি যদি কেনেন, তাহলে আপনি কি করতে পারবেন, আমাদের হচ্ছে কমিউনিটিতে যুক্ত হয়ে যাবেন ফ্রিতে। এছাড়া আমাদের যদি অন্য কোনো কোর্সের মেম্বার আপনি হয়ে থাকেন, তাহলে তো আপনি পাবেন। এছাড়া হচ্ছে আমাদের এজেন্সির যদি ক্লায়েন্ট হয়ে থাকেন, তাহলেও পাবেন। কিন্তু আমাদের কি না, আপনার হচ্ছে যে কমিউনিটিটা পুরোপুরি উন্মুক্ত না, এটা ফ্রি, বাট এটা উন্মুক্ত না। এখানে যে সবাই যার ইচ্ছা তাই সে এসে জয়েন করে বসে থাকবে, আর মনে করেন কোনো অ্যাক্টিভিটি নাই তার, সে কোনো অ্যাক্টিভ হবে না, সে কখনো এখান থেকে লার্নিং নেবে না, শিখবে না, এরকম অডিয়েন্স আমার দরকার নেই। এরকম অডিয়েন্স দিয়ে আমরা আসলে কমিউনিটি বিল্ড করব না। ওকে, তো যাই হোক, আমরা আসলে এতে চলে যাই। তো আপনার যদি এই শুধু এটা স্লাইড না, আমাদের এখানে আমি প্রতিনিয়ত আমার লার্নিংগুলো দেবো, এবং এই যে যে আমাদের যে মাস্টার ক্লাস, আমি কিন্তু প্রতি সপ্তাহে ইনশাল্লাহ মাস্টার ক্লাস নিয়ে আসবো, এবং এগুলো লং ভিডিও হবে, কোনোটাই এরকম 5-10 মিনিটে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স হবে না, সবগুলো এরকম লং ভিডিও হবে। আমি অলরেডি কয়েকটা বিষয় বলে ফেলছি যে এই বিষয়গুলোর উপরে মাস্টার ক্লাস আসবে, এগুলো কিন্তু আমার অলরেডি প্ল্যানিংয়ে আছে। এছাড়াও আরও অনেকগুলো আছে, এবং আপনাদেরও যদি মনে হয় যে ভাই আমাদের অমুক বিষয়ের উপরে মাস্টার ক্লাস দরকার, তাহলে সেটা আপনি হচ্ছে যে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ সেগুলো নিয়েও বিবেচনা করব। তো এখন এই মাস্টার ক্লাসের ভিতরে তো একটা লং আলোচনা হয়, তাই না? কিন্তু আরও যে মনে করেন শর্টকাট আরও যতগুলো আছে, মানে শর্টকাট বলতে কি ছোটো ছোটো টিপস বলেন বা ছোটো ছোটো লার্নিং বলেন, বা এগুলো তো এগুলো আমি শেয়ার করব, কিন্তু এগুলো শেয়ার করব কমিউনিটিতে। এগুলো মনে করেন প্রতিনিয়ত হয়তো বা শেয়ার করবো, সেগুলো এ, আপনার হচ্ছে ইউটিউবে পাবেন না, ইউটিউবে পাবেন না, বা অন্য কোথাও, বা ফেসবুকে পাবেন না। আপনি হয়তো বা ফেসবুকে যদি ভিডিও দেখে থাকেন, তাহলে ফেসবুকে আসলে পাবেন না। এগুলো একমাত্র আমাদের যে একমাত্র কমিউনিটি টেলিগ্রাম চ্যানেল, সেখানেই পাবেন। ওকে, ওখানেই আমি শুধুমাত্র আমার এই লার্নিংগুলো আমি শেয়ার করব। সেটা হতে পারে ফেসবুক রিলেটেড, সেটা বিজনেস রিলেটেড, মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড, এনিথিং, সব সেখানেই আসবে। এইখানে মানে ইউটিউবে শুধুমাত্র এই মাস্টার ক্লাস আসবে, এবং প্রত্যেকটা মাস্টার ক্লাসে এরকম লং হবে। এটা যতটা লং হচ্ছে অন্যটা হয়তো বা কম হবে বা বেশি হবে, সেটা যাই হোক, কিন্তু এরকম লং ভিডিও হবে, প্রত্যেকটা এরকম ডিটেল ডিসকাশন হবে। তো আপনার যদি মনে হয় যে আপনার আরও হচ্ছে যে ফিউচার পুরো প্ল্যানিং নেওয়া দরকার, আর বিশেষ করে আমাদের এখানে আমরা কি করব, এআই অ্যান্ড অটোমেশন রিলেটেড আমরা অনেক আলোচনা ইনশাল্লাহ করব, যেহেতু সামনের দিন আসলে এআইকে এবং অটোমেশনকে স্বাগতম জানানো ছাড়া কোনো উপায় নেই। ওকে,
এই জন্য আমরা সেটাকে ইনশাল্লাহ স্বাগতম জানিয়ে আমাদের ক্যাম্পে, আমাদের কমিউনিটিতে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ ডিটেল নিয়মিত আলোচনা হবে। আর এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতেছি, এখান থেকে আরও ছোট ছোট টিপস বা ছোট ছোট বিষয়গুলো যেগুলো থাকবে সেগুলো তো আর ছোট করে ভিডিও আমি হয়তো বা দিব না, বা ছোট ভিডিও যদি দিয়েও সেটা হয়তো বা ওই ইয়াতেই দিব, টেলিগ্রামেই দিব, এখানে দিব না আর কি, মানে ইউটিউবে আসবে না ছোট কোনো ভিডিও। ওকে। আচ্ছা, ইউটিউবে হয়তো বা শর্টস দেখবেন, শর্টস বলতে এইটা শর্টস দেখবেন, কিন্তু ওটা আলাদা করে তৈরি করা না। ওকে। এই জন্য যদি আপনি কমিউনিটিতে যুক্ত হইতে চান, আপনাকে অবশ্যই আমাদের কোনো ইবুক রিডার হইতে হবে বা হচ্ছে কোর্স মেম্বার হইতে হবে। আচ্ছা, আর এখানে আমাদের যেটা ডিসক্রিপশনে আমাদের যে ইয়াটা দেওয়া আছে, বই ইবুকটার লিঙ্ক দেওয়া আছে, সেই বুকটাও খুব ইম্পর্টেন্ট একটা ইবুক, এবং ওটারও সেকেন্ড ভার্সনের কাজও আমি করতেছি, অলরেডি একটা ভার্সন তো চলে আসছে, সেকেন্ড ভার্সনও কাজ করতেছি। তো যারা ওই বুকটা নেবেন তাদেরকে কিন্তু আমি কমিউনিটিতে এই বুকের সেকেন্ড ভার্সনও দিব, হয়তো বা সেটা আরও কিছুদিন সময় লাগবে, কিন্তু সেটা সেকেন্ড ভার্সনও পেয়ে যাবেন ইনশাল্লাহ। এটা সম্পূর্ণ ফ্রিতেই। আচ্ছা যাক, এখন আমরা যে কথা ছিলাম যে আমাদের এই যে যে সেট করব, মানে টাইগার ফোকাস যে মার্কেটিংটা করব, সেটা আমরা কীভাবে করব? লোকাল লাইকের মাধ্যমে করব। মনে হতে পারে যে লোকাল লাইক মানে তো কি, আমরা যে অডিয়েন্স আমার অলরেডি আমাদের ইয়া হয়েছে, মানে কাস্টমার আছে তাদের মতোই, তো এটাও তো একটা টাইগার ফোকাস হতে পারে। আবার রিটার্গেটিং তো আবার খুবই ইম্পর্টেন্ট, এটাও তো টাইগার ফোকাস হতে পারে। তাই না? আসলে তাহলে কি, কোনটা দিয়ে করব? অ্যান্সার ইজ নো, এইগুলোর কোনোটাই না। এখানে আমরা যতগুলো কি দেখলাম, টার্গেটিং দেখলাম, এইগুলোর কোনোটাই আসলে টাইগার ফোকাস টার্গেটিং না, টাইগার ফোকাস মার্কেটিং না। এবং এইগুলোকে আপনি বলতে পারেন যে এগুলো আসলে টার্গেটিংই না। এগুলো, আমাকে আবার পাগল বলেন না, এগুলো আসলে কোনো টার্গেটিংই না। ওকে। আসলে টার্গেটিং কি সেটা আমরা আলোচনায় আসব, কিন্তু এই যে যে আমরা মনে করেন ডিটেল টার্গেটিং, অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, ব্রড অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, সেভড অডিয়েন্স, তারপর লোকাল অ্যাকাউন্টস, রিটার্গেটিং, এইগুলো আসলে মৌলিক কোনো টার্গেটিং না। তাহলে এখন কথা হলো ভাই, এর বাইরে কি আরো কোনো টার্গেটিং আছে? হুম। এটা যদি, এইগুলো যদি টার্গেটিং না হয় তাহলে টার্গেটিংটা কি? তাই না? এইগুলো যদি টার্গেটিং না হয় তাহলে টার্গেটিংটা কি? এর বাইরে কি আসলে আরো কোনো টার্গেটিং আছে নাকি? কথা হলো যে হ্যাঁ, মূল টার্গেটিংটার বাইরেই, এইগুলো তো আসলে টার্গেটিং না। টার্গেটিং ডিফাইন করতে হয় যখন আপনি প্রোডাক্ট ডিজাইন করেন, অফার তৈরি করেন, তখনই। মেটা শুধুমাত্র একটা টুল বা সফটওয়্যার, এটার সাথে মূল টার্গেটিংয়ের কোনো সম্পর্কই নাই। মানে কথা হলো যে ভাই, আপনি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন, যখন একটা অফার ডিজাইন করতেছেন, যখন একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, যখন একটা আপনি সেবা দেওয়ার কথা চিন্তা করতেছেন, তখনই আপনাকে মূলত টার্গেট করতে হবে। সেটা আপনি মাথায় করেন, সেটা আপনি কাগজে কলমে করেন, সেটা আপনার প্ল্যানিংয়ে করেন, যেখানে করেন, টার্গেটিংটা মূলত আপনি তখনই করবেন। আর এই সফটওয়্যারকে আপনার হচ্ছে যে ফেসবুক বা মেটা বা বিজনেস ম্যানেজার, আমরা যাই বলেন না কেন, এটা হচ্ছে একটা জাস্ট সফটওয়্যার। এইটা আসলে টার্গেটিংয়ের কিছু না। আপনি যাদেরকে টার্গেট করছেন তাদেরকে, তাদের ব্যাপারে আপনি ফেসবুককে একটু জাস্ট হিন্ট দিবেন যে আমি এই ধরনের লোককে আমি কি করছি, টার্গেট করছি, যে এই ধরনের লোককে আমি চাই। তো তখন ফেসবুককে ওই ধরনের লোক খুঁজে বের করবে। আপনি আগে থেকে মানুষকে কি করে রাখতে হবে, টার্গেট করে রাখতে হবে, যে আমার টার্গেট হলো এরকম লোক, আমার টার্গেট হলো এমন লোক যারা কিনা বিদেশে যেতে চায়, যারা হচ্ছে যে বিদেশে যেতে চায় পড়ার জন্য, মনে করেন আপনার মাস্টার্স করার জন্য, এবং যারা যেতে চায় কানাডা, এবং তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে খুব ভালো, তারা হয়তো বা নিজেদের টাকা পয়সা, নিজেদের টিউশনে ফি দিয়ে তারা হচ্ছে পড়তে পারবে। এই ধরনের একটা অডিয়েন্সকে আমি কি করব, আমি হচ্ছে যে আমার কনসালটেন্সি সার্ভিস দিব। ওকে। তো এইটা হচ্ছে আপনার টার্গেটিং। এখানে আরও ডিটেলে আছে, কিন্তু এইভাবে হচ্ছে যে আপনাকে, আপনি যখন কনসালটেন্সি সার্ভিসটা আপনি ডিজাইন করতেছেন, তখন আপনাকে এইভাবে আপনাকে তখনই আপনাকে টার্গেটিংটা সেট করতে হবে।
এরপর আপনি যখন ফেসবুকে আসবেন তখন আপনি শুধু ফেসবুককে এতটুকু বলবেন যে হ্যাঁ, যারা হচ্ছে যে অলরেডি অনার্স শেষ করছে বা অনার্স ফাইনাল ইয়ারে আছে, সরি, যারা হচ্ছে যে বাইরে পড়তে যেতে আগ্রহী, এই ধরনের লোকজনকে আমি টার্গেট করেছি, তো তুমি তাদের কাছে হচ্ছে আমার ইয়েটা একটা পৌঁছাও। ওকে, এটা জাস্ট একটা মানে প্ল্যাটফর্ম, তার কিছু না, এখানে টার্গেট করার কিছু নাই। টার্গেট আপনি আগে করবেন এবং ওই টার্গেট করার কারণে আপনার কাজের ভিতরে অনেক পরিবর্তন আসবে, আপনার চিন্তার ভিতরে অনেক পরিবর্তন আসবে, আপনার কন্টেন্টে অনেক পরিবর্তন আসবে, যেটা কিনা এটা হচ্ছে একেবারে ফাইনাল স্টেজ। এই যে যে আপনি ফেসবুকে এসে এই যে যে আমরা কি করলাম, এতগুলো টার্গেটিং আমরা দেখলাম, এগুলো হচ্ছে একেবারে ফাইনাল স্টেজ। মানে আপনি যখন এখন জাস্ট প্রেজেন্ট করতেছেন, সেই মুহূর্তের কাজ হচ্ছে এটা। আপনি যখন একটা প্রেজেন্ট করতেছেন, আপনি যখন একটা ডেলিভার করতেছেন, সেই সময়ের কাজ কাজ এটা। কিন্তু আপনি যখন একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন, মনে করেন আপনি হচ্ছে যে একটা কি বলে, ধরেন আপনার কি দেব, ধরেন যে মোবাইল বিক্রি করেন, ধরেন আমি আসলে কোনটা দিয়ে দিব, মোবাইল বিক্রি করেন, মোবাইল বিক্রি করতে যাচ্ছেন। এখন এই মোবাইলটা আপনি যখন বিক্রি করেন, ধরেন যে আপনার কাছে মোবাইল আছে, এখন আপনি কি করবেন, আপনি কি মনে করেন আপনি এখন কি মোবাইল বিক্রি করবেন, ধরেন যে স্যামসাং। এখন আপনার ধরুন আপনি কি আপনি এখানে চলে আসবেন না, আপনার আগে এটাকে বের করতে হবে যে স্যামসাং ফোন কোন জায়গার লোকজন ব্যবহার করে, সেটাকে আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার এই স্যামসাং ফোন যারা ইউজ করে তাদের হচ্ছে লাইফস্টাইল কি, তারা কি ধরনের জব করে, তারা হচ্ছে যে কি ধরনের স্টাইলে কথা বলে, তারা কোন এলাকায় থাকে, তারা কি ধরনের কি বলে এটাকে ড্রেসিং করে বা অন্যান্য যা কিছু আছে এগুলো তারা কিভাবে করে, এই জিনিসগুলোকে আপনাকে আগে থেকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে গিয়ে আপনার সে অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। সেই অনুযায়ী যখন কন্টেন্ট তৈরি করবেন, তারপরে গিয়ে হচ্ছে এখানে খেলা, আরও মাঝখানে আরও কথা আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার হচ্ছে ধরেন যে আপনি স্যামসাং তৈরি করেন, মনে করেন আপনি কি করেন, স্যামসাং হচ্ছে যে আপনি বিক্রি করবেন ধরেন। এখন আপনি এমন এই কথাগুলো সামনে আরও আসবে, তারপর আমি যেহেতু আগে কথা চলে আসছে তাই বলতেছি। তো স্যামসাং ফোন মনে করেন যারা ইউজ করে তারা মনে করেন যে মোটামুটি স্যামসাং বলতে আপনি মোটামুটি হাই রেঞ্জে যে স্যামসাংগুলো আছে, মনে করেন ৬০-৭০ হাজার থেকে যেগুলো উপরে আছে সেগুলো আপনি হয়তো বা সেল করবেন। এখন সেগুলোর ক্ষেত্রে যারা এগুলো কি করে কিনবে, তারা তো ভাই সাধারণ কোনো কিনা মানে অডিয়েন্স না। তাদের তাদের ব্যাপারে যদি আপনি এখন কথা বলেন একদম গ্রাম্য ভাষায়, একদম আঞ্চলিক ভাষায়, বা হচ্ছে যে যেটাকে বলে যে খ্যাত, বা আপনার যদি এমন কিছু আপনার কি থাকে মানে ভিজুয়ালের ভিতরে এমন কিছু থাকে যেগুলো দেখলে একদম মনে হয় যে মানে কিসের মতো, এই যে কিছু ডিজাইন আছে না যেগুলো হচ্ছে যে ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল তো না, এগুলোকে বলে মনে করেন যে আপনার উম, কিসের উদাহরণ দিব, তারা যে রাজনৈতিক যে কিগুলো আছে, ব্যানারগুলো আছে রাজনৈতিক নেতাদের বা ইয়াতে যে ব্যানারগুলো আছে, এইগুলোর স্টাইলে যদি আপনি কি করেন, আপনার হচ্ছে যে ক্যাম্পেইন আপনি কি করছেন, আপনি হচ্ছে ডিজাইন করছেন, আপনার হচ্ছে এই ধরনের আপনি মনে করেন যে কন্টেন্ট তৈরি করছেন। এখন সেটা তৈরি করে আপনি হচ্ছে যে খুব সুন্দর করে এখানে এসে দিলেন, একেবারে মনে করেন যে এটার ভিতরে সবচেয়ে ভালো টার্গেটিং কোনটা, ধরেন যে ডিটেল টার্গেটিং দিলেন, মানে আপনার কাছে যেটা একদম সবচেয়ে পারফেক্ট মনে হয় আপনি সেটাই দিলেন ধরেন। আপনার কি মনে হয় কোনো সেল হবে? কোনো সেল হবে না ভাই, কারণ ওই কন্টেন্টের সাথে তো ওই লোকগুলো যায় না। মানে যারা মনে করেন আপনার কি সরি মনে করেন আমরা এইভাবে দিলাম, ধরেন আপনি যে কন্টেন্টটা দিছেন সেই কন্টেন্টটা মনে করেন যে এই সিরিয়ালে চলে, মানে এই রাস্তা দিয়ে চলতেছে, আর আপনার স্যামসাং স্যামসাং যারা ইউজার আছে তারা এই রাস্তা দিয়ে চলে।
তাহলে কি তারা কখনো তারা কি কখনো এই রাস্তা গিয়ে কিনবে? কিনবে না। এই জন্য আপনাকে আগেই টার্গেটিং করতে হবে। যখন আপনি আগে টার্গেটিং করবেন, তখন আপনার সেই টার্গেট অনুযায়ী আপনার হচ্ছে যে কন্টেন্টটা তৈরি করবেন, সেই টার্গেট অনুযায়ী আপনি স্ক্রিপ্টটা তৈরি করবেন, সেই টার্গেট অনুযায়ী আপনার ভিজুয়ালটা তৈরি করবেন, সেই টার্গেট অনুযায়ী আপনার সাউন্ড ডিজাইন করবেন। ঠিক আছে? কিন্তু এখন আপনি তো মনে করেন খুব আপনি কি জানেন অডিয়েন্স, আপনি মেটা মার্কেটিং খুব ভালো বোঝেন, আপনি খুব টার্গেটিং বোঝেন। আপনার টার্গেটিং বোঝা মানে এইগুলো ভাই, এগুলো কোনো টার্গেটিং না। আমি আবারও বলতেছি, এগুলো কোনো টার্গেটিং না। এগুলো হচ্ছে ফাইনাল স্টেজ। আমি সবসময় একটা কথা বলি যে মেটা মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, এটা হলো মার্কেটিংয়ের একেবারে বলতে পারেন যে 5 to 10%, নট মোর দ্যান দ্যাট। মার্কেটিং আগে যা ছিল এখনও তাই আছে। এখন জাস্ট এক্সিকিউশনের ওয়েটা হচ্ছে পরিবর্তন হয়েছে। মানে আগে ট্র্যাডিশনালি এগুলো এক্সিকিউট হয়তো, এখন হয়তো বা ডিজিটালি হয়। পার্থক্য এটা, এখন ডিজিটালি যে আপনি যে করতেছেন সেটার মাধ্যমটা হচ্ছে ফেসবুক। এখানে আর কিছু না। আপনার আগেও যেরকম আপনার কি করতে হতো, আপনার হচ্ছে যে ব্যানার তৈরি করতে হতো, আপনার আগেও যেরকম ডিজাইন করতে হতো, পোস্ট ডিজাইন করতে হতো, মনে করেন আপনার আইফোন বিক্রি করতে চান, এখনও তাই করতে হয়। কিন্তু এখন আপনি ডিজিটালি করেন, মানে ডিজিটালি সেটা আপনি কি করেন, আপনি সার্ভ করেন। আর আগে আপনি হয়তো সেটাকে ট্র্যাডিশনালি করতেন, মানে আগে হয়তো হাতে দিতেন। পার্থক্য এটাই। কিন্তু আমরা টার্গেটিং ধরে নিচ্ছি এটাকে, এটা আসলে কোনো টার্গেটিং না। যাই হোক, এখানে তো যেটা আমরা বলতেছিলাম যে টার্গেটিং হচ্ছে আপনার মূলত যখন আপনি অফার ডিজাইন করবেন, যখন আপনি প্রোডাক্ট ডিজাইন করবেন, তখনই আপনার মূলত টার্গেট করতে হবে। আপনি যখন মনে করেন, আমরা যে মাদার কেয়ারে যে বেবি ফুডের কথা বললাম, এখন মনে করেন যে আমি খুব কি বানালাম, মনে করেন যে কি বলে বিফ আচার, মানে হচ্ছে গরুর আচার বানালাম। গরুর আচার বানাইয়া তারপর আমি কি করলাম, হচ্ছে যে বাচ্চাদের জন্য আমি এটাকে অ্যাড দিলাম। এটা কি চলবে? এটা তো চলবে না। এখন আমি যখন কি করছি, বেবি ফুড তৈরি করছি, তখন আমার আগে থেকে টার্গেটিং তো অটো সেট হয়ে গেছে যে আমি বাচ্চাদেরকে টার্গেট করতেছি। তো টার্গেট ইজ দেয়ার। ওকে? তো টার্গেট আপনার হচ্ছে সেইখানে, টার্গেট এইখানে না। আপনি যখন প্রোডাক্ট ডিজাইন করতেছেন তখনই আপনার মূলত টার্গেটিং। আপনি যখন অফার ডিজাইন করতেছেন তখনই আপনার মূলত টার্গেটিং। আপনি শুধু সফটওয়্যারে এসে বা হচ্ছে যে আপনার ফেসবুকে এসে বলবেন যে ভাই আমি এই ধরনের লোকের কাছে আসলে আমি আমার এই ভিডিওটা দেখাইতে চাই, তুমি এই ধরনের লোকের কাছে নেও। ফেসবুক আপনাকে জাস্ট ওই ধরনের লোকের কাছে নিয়ে দিবে। তারা যদি পছন্দ করে তাহলে আলহামদুলিল্লাহ, পছন্দ না করলে তো বাস আপনি অন্যভাবে আবার ট্রাই করতে হবে। সে কথাটা এখানে বলা হয়েছে যে আপনি যাদেরকে টার্গেট করেছেন তাদের কথা মেটাকে শুধু বলবেন যে আমি অমুক লোকদেরকে টার্গেট করেছি। মেটা চেষ্টা করবে আপনার টার্গেটেড লোকদেরকে খুঁজে বের করতে এবং তাদেরকে আপনার অ্যাড শো করবে। এটাই মূলত মেটার কাজ, মেটার আর কোনো কাজ নেই। মেটা কোনো টার্গেট করে না, মেটা শুধু এক্সপেরিমেন্ট করে যে এই লোকের কাছে দেবো না ওই লোকের কাছে দেবো। এই এখন কথা হলো তাহলে কি সে টার্গেটিং? টার্গেটিং তো অলরেডি অনেক কিছু বলে ফেলছে, তারপরও আসেন এখানে আমরা একটা ফর্মালি দেখি। এটা হচ্ছে বায়ার পার্সোনা, কাস্টমার অ্যাভাটার। বায়ার পার্সোনা, কাস্টমার অ্যাভাটার নিয়ে হয়তো আলাদা ইনশাল্লাহ মাস্টার ক্লাস থাকবে, বা এটা হয়তো অন্য একটার ভিতরে ঢুকে যেতে পারে। সেটা হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন, সেটা আমাদের আলোচনায় আসবে। সেটা নিয়ে আলাদা একটা অবশ্যই মাস্টার ক্লাস থাকবে, তো সেটার ভিতরে হয়তো এটা আসতে পারে। তো যাই হোক, থাকুক না থাকুক, এটা নিয়ে আলাদা আলোচনা হয়তো বা থাকবে, কিন্তু আজকেও কিছুটা আলোচনা হয়ে যাবে। আজকের যে আলোচনাটা হবে এটা দিয়ে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা এতদিন যে কি বায়ার পার্সোনা তৈরি করছি আর আজকে আমি আপনাকে কি দেখাবো। এইটা দেখলে আপনার মানে বায়ার পার্সোনা বলতে এতদিন যা শুনছেন আপনি বলবেন যে ভাই এগুলো কি, ওগুলো কি ছিল, বুঝছেন না? তো বায়ার পার্সোনা বলতে দেখেন, আমরা এখানে একটু বলার চেষ্টা করি যে আসলে বায়ার পার্সোনা বলতে কি। তো প্রাইমারিলি আমাদের বায়ার পার্সোনা কারা? 6 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চার মা, তারাই তো আমাদের বায়ার পার্সোনা। এখানে কিন্তু বাচ্চা না, বায়ার হচ্ছে আমাদের কিন্তু মা। কনজিউমার আর কাস্টমার কিন্তু আলাদা এখানে।
ওকে, এটা আমাদেরকে বুঝতে হবে, অনেকেই এই জিনিসটা আমরা খেয়াল করি না। তো যাই হোক, এখন এখন মনে করেন যে আমাদের হয়তো বায়ার পার্সোনা আমরা যখন কি করছি খেয়াল করছি, ভাই যে একটু আগে যেটা বললাম, যে আমি যখন বেবি ফুড তৈরি করছি তখনই আমার এটা কি হয়েছে, মানে মাথায় আমার এটাই ছিল যে আমি এটা বাচ্চাদের জন্যই তৈরি করতেছি, এবং বাচ্চাদের জন্য যেহেতু তৈরি করতেছি তাহলে বাচ্চার মারা হচ্ছে আমার কাস্টমার, বা সর্বোচ্চ বাচ্চার বাবারা হবে। ওকে, এখন বাচ্চার মা হোক অথবা বাবা হোক কোনো সমস্যা নেই, তারাই আমাদের কাস্টমার, কিন্তু তারা হচ্ছে যে তাদের ক্রাইটেরিয়া হচ্ছে এতটুকুই যে 3 থেকে 6 বছর বয়সে তাদের বাচ্চা আছে। এর বেশি কোনো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের মাথায় নাই, বা আমরা এটা সেট করিও না। এখন কারো কাছে মনে হতে পারে যে না ভাই, আমি তো খুব ব্যাড পার্সোনা জানি, আমি তো এটা কি করে ফলো করি। তো সে হয়তো বা আর একটু বেশি লিখছেন। মনে করেন যে আপনি লিখছেন যে আপনার একটা ব্যাড পার্সোনা লিখছেন, আপনার নাম সাদি, আপনার হচ্ছে বয়স 25, নারী, আপনার হচ্ছে বিবাহিত, তারপর হচ্ছে ধর্ম ইসলাম, বসবাস ঢাকা, সন্তান হচ্ছে যে 1 থেকে 2টা। মোটামুটি আপনার প্রাইমারিলি আপনি ডেমোগ্রাফিক এভাবে লিখছেন, আপনি হয়তো বা আরো কয়েকটা জিনিস হয়তো বা লিখবেন, কিন্তু এই তো বায়ার পার্সোনা বলতে তো এতটুকুই, তাই না? আহ, দেখেন এরপরে কি আছে। আমাদের বায়ার পার্সনের মধ্যে এমন সব মায়েরাই অন্তর্ভুক্ত, এমন সব মায়েরাই অন্তর্ভুক্ত যাদের 6 মাস থেকে 3 বছর বয়সে বাচ্চা আছে। অর্থাৎ আমরা যখন এই কথা বললাম যে আমাদের বায়ার পার্সোনা হচ্ছে 6 মাস থেকে 3 বছর বয়সী মা, তখন কিন্তু যত মা আছে এমন যাদের বাচ্চা আছে 6 মাস থেকে 3 বছর বয়সী, তারা সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন তারা হতে পারে শিক্ষিত, তারা হতে পারে উচ্চশিক্ষিত, তারা হতে পারে গৃহিণী, হতে পারে কর্পোরেট লেডি, হতে পারে শুদ্ধভাষী, হতে পারে আঞ্চলিকতা প্রিয়, হতে পারে তারা ইংরেজি বলতে বা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কেউ হতে পারে অস্বস্তি বোধ করে। বুঝতে পারছেন? এই জিনিস, শুধু এই জিনিসটুকু আপনি বুঝেন না, তাহলেই দেখবেন যে কতটা ডিফারেন্স। যে 6 মাস থেকে 3 বছর বয়সে যে বাচ্চার মা, তাদের ভিতরে কেউ আছে অল্প শিক্ষিত, কেউ আছে উচ্চশিক্ষিত, কেউ আছে গৃহিণী, কেউ আছে কর্পোরেট চাকরি করে, কেউ আছে শুদ্ধ ভাষায় কথা বলে, কেউ আছে আঞ্চলিক ভাষায় কথা বলে, কেউ আছে ইংরেজিতে কথা, মানে ইংরেজিতে কথা বলে বলতে ইংরেজি বেশি বেশি শব্দ ব্যবহার করে। মনে করেন যারা হয়তো বা উচ্চশিক্ষিত, বা যারা হচ্ছে যে কর্পোরেটে চাকরি করে, বা যারা হয়তো বা কি করে আপনার হচ্ছে যে একটু উন্নত এরিয়ায় থাকে, তারা হয়তো বা কি করে ইংরেজিতে অনেক বেশি শব্দ ব্যবহার করে, ইংরেজিতে অনেক বেশি বাক্য ব্যবহার করে। আবার অনেকেই সেটা শুনতে বা বলতে অস্বস্তিও বোধ করে। এরা কিন্তু সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। আমরা যখন বললাম যে 6 মাস থেকে 3 বছর বয়সী মা, তখন কিন্তু এই সব শ্রেণী, প্রত্যেকটা শ্রেণী কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই সব ধরনের নারীর কন্টেন্ট কনজাম্পশনের রুচি কি একই? আপনার কি মনে হয়? এটা একটু চিন্তা করে দেখেন। আমরা যে একটু আগে বলতেছিলাম যে আমাদের কন্টেন্টকে কাস্টমার কি করতে পারে না, কানেক্ট করতে পারে না। বুঝতে পারছেন? মানে এটা কিন্তু মাত্র শুরু, আরো আছে সামনে। আমার কন্টেন্টকে যে কাস্টমার কানেক্ট করতে পারে না, এটার কারণটা কি? এইটা মাত্র শুরু। এতক্ষণ তো যা কিছু গেল হয়তো অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে, কিন্তু এইটা হচ্ছে মেইন রিজন, যে সবাই এই শ্রেণীর মধ্যে পড়ে, যে সবারই কি আছে 6 মাস বয়স, 6 মাস থেকে 3 বছর বয়সে বাচ্চা আছে, কিন্তু সবাই কিন্তু আলাদা। আপনি যদি এই সবার জন্য যদি একটা কন্টেন্ট বানান, এটা কখনোই কাজে দেবে না, মানে প্রপারলি কাজে দেবে না, তাই না? তো দেখেন, কেউ নিউজ দেখে, মানে কেউ বেশিরভাগ সময় নিউজ দেখে, কেউ হয়তো বেশিরভাগ সময় মুভি দেখে, কেউ বেশিরভাগ সময় হয়তো বা ফানি কন্টেন্ট দেখে, কেউ কেউ হয়তো বা কমার্শিয়াল নাটক দেখে, কেউ ফর্মাল জিনিস দেখে, কেউ কেউ হচ্ছে যে ক্যাজুয়াল জিনিসপত্র দেখতে বেশি পছন্দ করে, কেউ হয়তো বা দেশি কন্টেন্ট দেখে, কেউ হয়তো বা বিদেশি কন্টেন্ট দেখে, দেখে না? কেউ হিন্দি দেখে, কেউ হচ্ছে ইন্ডিয়ান, কেউ তামিল, কেউ হচ্ছে যে এই যে ইংলিশ, কেউ হচ্ছে যে উর্দু, কেউ পাকিস্তানি, কেউ তুর্কি সিরিজ, কেউ এখন তো এই যে কোরিয়ান সিরিজ টিরিজও দেখে, তাই না? তো এদের কিন্তু কি কন্টেন্ট, এক তো তারা মানুষ কি আলাদা, মানুষের মানে আলাদা, তাদের নেচার আলাদা, তাদের হয়তো বা শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন। আবার হচ্ছে যে
তাদের কন্টেন্ট কনজাম্পশনের রুচি আলাদা। সব ধরনের কন্টেন্ট সবাই কি করে না, পছন্দ করে না। দেখবেন যে আমাদের যারা কি করে, ফেসবুকে আমরা এখন অ্যাড দেখি, সব অ্যাড কিন্তু ফর্মাল আসে না। অনেক অ্যাডই আসে দেখবেন যেগুলোতে কি করে আঞ্চলিক ভাষায় কথা বলে। কেন আঞ্চলিক ভাষায় কথা বলে? এবং সেগুলো কিন্তু সবগুলো খারাপ করে না, কারণ তাদের আসলে টার্গেটই ওই ধরনের লোকজন। তারা যে জিনিসটা বিক্রি করে, তারা এমন লোকজনকেই বিক্রি করতে চায় যারা কিনা তাদের ওই হচ্ছে যে কি আঞ্চলিক ভাষাটাকে পছন্দ করে, বা ওইটা দেখে তারা ওই আঞ্চলিক ভাষাটার সাথে তারা রিলেট করতে পারে, বা ওই আঞ্চলিক ভাষাটাকে তারা পছন্দ করে, বা ওই আঞ্চলিক ভাষাটা তারা শুনতে চায় বা শুনতে পছন্দ করে। এই জন্য হচ্ছে যে তারা আঞ্চলিক ভাষায় কি বানায়, কন্টেন্ট বানায়। এটা কিন্তু ইন্টেনশনাল, এটা কখনো ইন্টেনশনাল মানে কি না, আপনার হচ্ছে যে ইচ্ছা বহির্ভূত না। তো যাই হোক, এখন কথা হলো যে তাদের কি না, কন্টেন্ট কনজাম্পশনের রুচি এক না। তো যেহেতু কন্টেন্ট কনজাম্পশনের রুচি এক না, আপনার কন্টেন্ট এক হলে কিভাবে হবে? আপনার কন্টেন্ট তো একটা, কিন্তু রুচি তো ভাই অনেকগুলো। তো এক কন্টেন্ট দিয়ে কি অনেকগুলো রুচিকে সার্ভ করা যায়? হুম, কিছু কি বুঝতে পারতেছেন যে বায়ার পার্সোনা বলতে কি বোঝায়? এটা হচ্ছে বায়ার পার্সোনা। ওকে, আচ্ছা, শুধু কি তাই, আরো আছে। তাদের বেবি ফুড কেনার কারণও ভিন্ন। সবাই এক কারণে বেবি ফুড কেনে না। এটা আমি শুধুমাত্র বেবি ফুডের কথা নিয়ে আলোচনা করতেছি। আপনি আপনার যে প্রোডাক্ট আছে, আপনার যে সার্ভিস আছে, আপনি সেইগুলো নিয়ে আপনি এইভাবে হচ্ছে যে চিন্তা করতে হবে যে আমার যারা কাস্টমার আছে তাদের ভিতরে কতগুলো ভাগ আছে, তারা কতজন কতভাবে চিন্তা করে, তারা কতজন কতভাবে কথা বলে, তাদের পছন্দ কত রকম, তারা যে আমার জিনিসটা কিনবে এটা কতগুলো কারণ হতে পারে। যেমন আপনি মধু বিক্রি করেন, আপনার মধু হয়তোবা কেউ, এখন শীতকাল আসছে, এখন হয়তোবা কেউ একটু শীতকালে গরম থাকার জন্য মধু খাইতে পারে, কেউ হয়তোবা ওষুধের সাথে ব্যবহার করতে পারে, কেউ হয়তোবা এটা সুন্নত হিসেবে খাইতে পারে। বিভিন্ন কারণ হতে পারে, তাই না? তো এটাই এখানে আমরা কয়েকটা কারণ এখানে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনার ক্ষেত্রে আপনি এই কারণগুলো খুঁজে বের করবেন। যেমন কেউ কেনে তার বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পায় না এই কারণে, কেউ কেনে তার বাচ্চাকে সে সময় দিতে পারে না। তো মনে করেন যে এখানে আপনার হয়তো বা বাচ্চার মা একটু অসুস্থ বা কিছু, সেক্ষেত্রে হয়তো বা সে কি পায় না, বুকের দুধ পায় না, এই জন্য সে কিনতে পারে। আবার কেউ হয়তো বা সারাদিন মনে করেন যে সে চাকরি করে, যে কোনো জায়গায় হয়তো বা চাকরি করে, সে হয়তো বা কর্পোরেটে চাকরি করে, সে হয়তো বা নিজের ব্যবসা আছে তার, হয়তো বা কি সে হয়তো বা গার্মেন্টসে চাকরি করে। যে কোনো কারণেই সে বাচ্চাকে পর্যাপ্ত সময় দিতে পারে না, এই কারণে সে যতটুকু সময় বাসায় অনুপস্থিত থাকে অতটুকু সময় যেন বাচ্চা কিছু না কিছু খেয়ে থাকতে পারে, এই জন্য সে বাচ্চার খাবার কিনবে। এটা কিন্তু আলাদা একটা রিজন। তারপরে কেউ কোনো তার নিজের ফিগার ঠিক রাখার জন্য, মানে বাচ্চাকে দুধ খাওয়াবে না। তো এটা ভালো না মন্দ সেটা নিয়ে আলাদা কথা। এখন এরপরে হচ্ছে যে কেউ কেন বাচ্চার স্বাস্থ্য আরেকটু ভালো হওয়ার জন্য, মানে অনেকে আছে না যে বাচ্চাকে একটু নাদুস নুদুস না দেখতে পারলে তার ভালো লাগে না, তাই না? তো এটাও কিন্তু একটা বড় কারণ যে আমি হয়তো বাচ্চাকে আরো একটু খাওয়াইলে, আরো একটু ইয়ে করলে, আরো একটু ওইরকম খাওয়াইলে, ওইরকম খাওয়াইলে তাকে সে আরো একটু স্বাস্থ্যবান হবে। আসলে তো বাচ্চা আপনার কি, যদি মোটামুটি তার ওজন যতটুকু থাকা উচিত এতটুকু হয় এবং কোনো রোগ না থাকে তাহলে এনাফ। কিন্তু অনেক মায়েরাই কি করে, আপনার হচ্ছে যে আরো ভালো, আরো মোটা হইতে হবে তার বাচ্চাকে, তো সেটার জন্য সে কি করতে পারে, আপনার হচ্ছে এটা কিনতে পারে। তো এই দেখেন, মানুষ ভিন্ন, তাদের কনজামশনের রুচি ভিন্ন, তাদের প্রোডাক্ট কেনার রিজন ভিন্ন। ওকে, এখন মানে আমি কথা বলতেছিলাম কোথা মেটা অ্যালগোরিদম নিয়ে, কিন্তু কথা চলে আসছে কোথায় দেখছেন? এটা আসবে কারণ এই যে যে আমরা এতক্ষণ এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলোর কারণ কি? কারণ হচ্ছে আমাদের সিটিআর বাড়াইতে হবে ভাই, আমাদের হচ্ছে রিটেনশন বাড়াইতে হবে, আমাদের ভিডিওর, আমাদের কন্টেন্টের রিটেনশন বাড়াইতে হবে। আমাদের যেন 3 সেকেন্ড থেকে নিয়ে 30 সেকেন্ডে নেওয়া যায়, 30 সেকেন্ড থেকে নিয়ে যেন 1.5 মিনিটে নেওয়া যায়, 3 মিনিটে নেওয়া যায়, সেইটা নিয়ে আমরা এখানে মূলত কথা বলতেছি। কন্টেন্ট নিয়ে সম্পূর্ণ আলাদা এপিসোড থাকবে, সম্পূর্ণ আলাদা মাস্টার ক্লাস থাকবেই। কিন্তু এইখানে এটা আমাদের কেন প্রাসঙ্গিক, কারণ আমাদের সিটিআর ভালো না। সিটিআর কেন ভালো না সেইটা আমরা খুঁজে বের করতেছি এখানে। আপনি হয়তো বা সিটিআর ভালো না, এ ভাই সিটিআর ভালো না তাহলে নতুন আর একটা ক্যাম্পেইন রান করেন। না, নতুন একটা ক্যাম্পেইন রান করা যাবে না, আপনার আগে এটা বের করতে হবে
তারপরে গিয়ে আপনি হচ্ছে যে সিটিআর ভালো পাবেন। এটাকে যখন আপনি কি করবেন, ফাইনালি খুব ভালোভাবে এটাকে সলভ করবেন, তারপরে গিয়ে এটা ইয়া করবেন। আচ্ছা, এটাকে ভুল হয়েছে। তো আমাদের যদি কনভার্সন বাড়াইতে হয় তাহলে কিন্তু আমাদের রিটেনশন বাড়াইতে হবে। আর রিটেনশন যখন আমরা বাড়াইতে পারবো তখন গিয়ে হচ্ছে যে আমাদের কি হবে, সিটিআর ভালো হবে, কনভার্সন ভালো হবে। তো এই জন্যই হচ্ছে যে আমাদের এই কাজগুলো করতে হবে, যাতে করে মানুষ নিজের সাথে কানেক্ট করতে পারে, যাতে করে তারা নিজেদের কারণ খুঁজে পায়। আপনি এইখানে মনে করেন প্রত্যেকটা কারণের জন্য আপনাকে আলাদা আলাদা কন্টেন্ট দিতে হবে। ম্যাক্সিমাম টাইমে আপনার এটা যদি করেন তাহলে আপনি ম্যাক্সিমাম আউটপুট আনতে পারবেন। আপনি হ্যাঁ সবগুলোর জন্য একটা কন্টেন্ট দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম আউটপুট আসবে না, কারণ আপনার তো তখন কি হবে না, মানে ওপেনিং হুকই আলাদা হবে। আপনার এখানে প্রত্যেকটা যে সেগমেন্ট, মানে প্রত্যেকটা যে কারণ, প্রত্যেকটা কারণের জন্য আপনার কি ওপেনিং হুক হবে আলাদা। তো ওপেনিং হুক যখন আপনার আলাদা হবে তখন কিন্তু আপনার কি হয়ে যাবে, মানে ওইখানেই কিন্তু আপনার কাস্টমার ঝরে যাবে। যদি কিনা আপনার ওপেনিং হুকটা এইটার সঙ্গে বেশি যায় তাহলে এই সেগমেন্টের লোক বেশি আপনার এখানে রিটেন, আপনার হচ্ছে যে কী করবে, রিটেন করবে। যদি ওপেনিং হুকটা এই সেগমেন্টের সঙ্গে যায় তাহলে তারা বেশি রিটেন করবে। যদি এই সেগমেন্টের সঙ্গে যায় তাহলে তারা বেশি রিটেন করবে। যদি এই সেগমেন্টের সঙ্গে যায় তাহলে তারা বেশি রিটেন করবে। কিন্তু আপনার যদি ওপেনিং হুকের পরে গিয়ে আপনি আবার এমন কথা বলেন, ওপেনিং হুকটা গেছে এটার সঙ্গে কিন্তু পরবর্তী কথা গেছে এটার সঙ্গে, তাহলে ওই যে আমরা একটু কাছে হজা বড়লা দেখতেছিলাম সেরকম হবে। বুঝতে পারলেন যে কেন, মানে আমি একটু কাছে হয়তোবা তখন মাথার উপর দিয়ে গেছে যে কেন ভাই এমনটা কেন হবে, একটা ভিডিওর ভিতরে এত কিছু থাকতেই পারে, সমস্যা কি? কিন্তু এই যে কারণ এটাই, আপনার ওপেনিং হুক হলো যে সে হয়তোবা বাচ্চা মা হয়তোবা অসুস্থ বা কিছু, এটা দিয়ে আপনি হয়তোবা শুরু করছেন, কিন্তু পরে আপনি হয়তোবা এমন আলোচনা নিয়ে আসছেন যেটা কিনা আপনার এটার সঙ্গে যায়। তখন তো ওই এই যে মাটা আছে বা এই যে যে লোকটা আছে উনি ওইখানে ইন্টারেস্ট হারায় ফেলছে। যখন ওইখানে উনি ইন্টারেস্ট হারায় ফেলছে তখন তিনি হয়তো বা 3 থেকে 5 সেকেন্ড থেকে সরে গেছে উনি। এখন এই লোকটা তো আপনি শুরু থেকে তাকে পানই নাই। যখন আপনি এই লোককে শুরু থেকে পান, কারণ এটা তো তার ওপেনিং হুক তো এটার সঙ্গে যায় নাই। তো যখন আপনি এই লোককে শুরু থেকে পান নাই তখন তো সে তার তো রিটেন করার প্রশ্নই আসে না। তো তারপরেও যদি সে একটু রিটেন করে, ধরেন পরবর্তী আপনি 30 সেকেন্ড পর্যন্ত ওইটা ওরকম বললেন, পরেগুলাই ওরকম বললেন, তখন তো সে আবার ড্রপ করবে। হ্যাঁ, তো যাই হোক, এ হলো আলোচনা, মানে মূল বিষয় যে আপনার যখন এরকম কি হবে, আপনার হচ্ছে যে কাস্টমারগুলোকে আপনি কি করতে পারবেন, আলাদা করতে পারবেন। প্রত্যেকের জন্য আপনি আলাদা আলাদাভাবে চিন্তা করতে পারবেন। তখন দেখবেন যে আপনার কন্টেন্টটা এমন হবে যেটা আপনার কাস্টমার দেখা শুরু করলে সে আর শেষ না করে যেতে পারবে না। আর তখনই আপনার কি হবে, সিটিআর বাড়বে, কনভার্সন বাড়বে, খুবই স্বাভাবিক। এই যে মায়াদের মধ্যে ভিন্নতা, এটাকে বলে কাস্টমার সেগমেন্টেশন। সবাই একই পণ্যের ক্রেতা কিন্তু সবাই আলাদা। সবাই কিনবে বেবি ফুড কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা। এখন আপনার তো ভাই বেবি ফুডের সঙ্গে কথা না, আপনার তো মানুষের সাথে কথা। আপনার যে কন্টেন্টটা আপনি তৈরি করছেন এই কন্টেন্টটা তো আপনার কি করে না, মানে বেবি ফুডের সঙ্গে কথা বলে না, এটা তো মানুষের সাথে কথা বলে। তো যখন মানুষের সাথে কথা বলে, তো যখন মানুষ আলাদা তখন কন্টেন্টও তো আলাদা হবে। আপনার পণ্য যতই একটা থাকুক, যদি আপনার কন্টেন্টটা পণ্যের সাথে কথা বলতো, প্রোডাক্টের সাথে কথা বলতো, তাহলে ঠিক আছে ভাই, আপনার পণ্য একটা, তাহলে আপনার কন্টেন্টও একটা। কিন্তু আপনার তো কথা পণ্যের সাথে না, আপনার কথা হচ্ছে যে কাস্টমারের সঙ্গে। এই জন্য আপনার সে অনুযায়ী কাজ করতে হবে। তো এখানে আরেকটা যে বিষয়টা এখানে চলে আসছে, কাস্টমার সেগমেন্টেশন। এই কাস্টমার সেগমেন্টেশন নিয়ে আলাদা মাস্টার ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো তখন কাস্টমার সেগমেন্টেশন নিয়ে আরও আলোচনা করব। তো আজকে এখানে যতটুকু আলোচনায় আসা উচিত ছিল ততটুকু আসছে। আর আচ্ছা, এই যে এখানে যেটা বললাম এতক্ষণ, যেটা এটাই বলতেছিলাম যে সবার জন্য কি একই কন্টেন্ট প্রয়োজন, প্রযোজ্য? তো হচ্ছে কি, না, সবার জন্য একই কন্টেন্ট প্রযোজ্য না।
এজন্য বলেছি প্রোডাক্টের জন্য কন্টেন্ট নয়, কাস্টমারের জন্য কন্টেন্ট বানান। আপনার প্রোডাক্ট তো একটাই, কিন্তু কাস্টমার ভিন্ন ভিন্ন। বুঝতে পারলেন? আপনার প্রোডাক্ট কিন্তু একটা, কিন্তু কাস্টমার ভিন্ন ভিন্ন। এই জন্য আপনার প্রোডাক্টের জন্য কাস্টমার কন্টেন্ট না বানিয়ে আপনাকে বানাতে হবে কাস্টমারের জন্য কন্টেন্ট। যখন কাস্টমারের জন্য কন্টেন্ট বানাবেন, তখন কাস্টমার নিজের সাথে রিলেট করতে পারবে, তখন সে নিজে কানেকশন ফিল করবে। যখন সে নিজে কানেকশন ফিল করবে, তখন সে রিটেন করবে। যখন সে রিটেন করবে, তখন সিটিআর বাড়বে। সিটিআর বাড়লে কি হবে? অবভিয়াসলি কনভার্সন বাড়বে। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তাহলে আমাদের কি অনেক কন্টেন্ট বানাইতে হবে? এতক্ষণ তো আমি আপনাকে এমন কি দিলাম, বয়ান দিলাম, যে আপনার তো এখন কন্টেন্ট না বানায় কোনো উপায় নাই। এবং মনে করেন যে শিক্ষিত মহিলার জন্য একটা বানাবেন, অশিক্ষিতের জন্য একটা বানাবেন, এই যারা ইংলিশ মুভি দেখে তাদের জন্য একটা বানাবেন, যারা বাংলা মুভি দেখে তাদের জন্য একটা বানাবেন। কি কথাটা কি এরকম? সেটাই প্রশ্ন, যে কন্টেন্ট কি তাহলে আমরা এখন অনেক বানাবো? হুম উত্তর হচ্ছে হ্যাঁ, আবার নাও আছে। যে হ্যাঁ শুনে আবার কেউ কষ্ট পায় না, এই জন্য নাও আছে। দুটোরই রিজন আছে, সেটা বলবো। হ্যাঁ কেন? আপনার কাস্টমারকে যদি পাঁচটা সেগমেন্টে ভাগ, আপনার কাস্টমারকে পাঁচটা সেগমেন্টে ভাগ করলেন, প্রতিটা সেগমেন্টের জন্য পাঁচটা ভিডিও বানালেন, তাহলে মোট ভিডিও হলো 5×5 = 25টা। খুবই স্বাভাবিক, 25টা ভিডিও অনেকের জন্য অনেক বেশি। আহ, পাঁচটা ভিডিও আপনার একটা সেগমেন্টের জন্য লাগতেই পারে। আপনার হচ্ছে কি করবেন, আপনি অ্যাওয়ারনেস তৈরি করবেন, আপনার হচ্ছে যে একটা পর একটা দিবেন, আপনার যেন কি আছে ক্রিয়েটিভ ফ্যাটিক না আসে, এই জন্য পাঁচটা কন্টেন্ট খুব বেশি না। তো পাঁচটা সেগমেন্টের জন্য আপনি যদি পাঁচটা বানান, তাহলে এটা খুব বেশি না, মানে এটা একটা মানে জাস্ট উদাহরণ হিসেবে বললাম আর কি। তো সেই হিসাবে আপনার 25টা ভিডিও বানানো কিন্তু অনেক টাফ। তো যেটা বলতেছিলাম যে আপনার, আচ্ছা এটা হচ্ছে যে হ্যাঁ, আপনার কেন বানাইতে হবে সেটা হলো যে আপনার 25টা, আপনি যদি মাত্র 5টা করেও ভিডিও বানান এক একটা সেগমেন্টের জন্য, তাহলে আপনার 25টা ভিডিও বানাতে হবে। কিন্তু এটা অনেকের জন্যই কঠিন বা বেশি হয়ে যাবে, এই জন্য আমাদের আবার নাও আছে। না কেন আছে দেখেন, না সেটাও দেখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জায়গায় আমরা আসলে ভুল করি। এই জিনিসটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি আসলে মার্কেটে ডমিনেট করতে পারবেন। দেখেন, আপনি আপনার কাস্টমারকে 5টা সেগমেন্টে ভাগ করলেন, তো এখনই প্রতিটা সেগমেন্টকে টার্গেট করার কোনো দরকার নেই। আপনার 5টা সেগমেন্ট আছে, খুব ভালো কথা, কিন্তু আজকেই যে আপনার 5টা সেগমেন্টের কাছে সেল করতে হবে এমন তো কোনো কথা নাই ভাই। আপনি মাত্র একটা সেগমেন্টকে টার্গেট করেন। আপনার প্রত্যেকটি কন্টেন্ট, কথা বলার ধরন এবং অন্যান্য সব কিছু মাত্র একটা সেগমেন্টকে অনুসরণ করেই করুন। আপনি যদি মাত্র একটা সেগমেন্টকে টার্গেট করতে পারেন, একটা সেগমেন্টকে টার্গেট করে আপনি 5টা ভিডিও বানান, আপনার 25টা বানাতে হবে না, আপনি 5টা বানান। শুধুমাত্র একটা সেগমেন্ট, মনে করেন আপনি বানালেন এমন একটা সেগমেন্ট যারা হচ্ছে যে মনে করেন কি করে, জব করে, মনে করেন যে আপনার প্রাইভেট জব করে বা কর্পোরেট চাকরি করে, এরকম লোকদের জন্য আপনি বানালেন। তো সেক্ষেত্রে আপনার কথার ভিতরে ওই ধরনের প্রফেশনালিজম থাকতে হবে। আপনার হচ্ছে যে একটু কি বলে এটাকে, ইংরেজি শব্দগুলো আপনি সেন্টেন্সগুলো ব্যবহার করবেন, তারা যে ধরনের টার্মগুলো নিয়মিত ব্যবহার করে আপনি সেগুলো আপনার কথার ভিতরে নিয়ে আসবেন। তখন তারা ওইটার সঙ্গে কি করতে পারবে, রিলেট করতে পারবে। দেখেন, আমরা যখন আমাদের আঞ্চলিক ভাষা শুনি, আমরা যেখানে যাই না কেন, ঢাকায় সাধারণত আমরা নিজেদের আঞ্চলিক যে লোকগুলো আছে সেগুলোকে সাধারণত পাই না, কিন্তু যখন যে কোনো একটা দোকানে যায় বা এখানে যায় সেখানে যায়, যখন কেউ আমাদের আঞ্চলিক ভাষায় সে কথা বলে, তখন কিন্তু কিছুটা হইলেও আমার কি মনে একটা আপন মনে হয়, এবং তার কথাটা একটু শুনতে একটু মনে চায় বা একটু শুনতে ভালো লাগে। কিন্তু যদি কেউ অন্য কোনো অঞ্চলের ভাষায় কথা বলে, তখন কিন্তু তার সঙ্গে আমি কি করি না, রিলেট করি না, আমি তার সঙ্গে কানেকশন ফিল করি না। তো ঠিক একইভাবে একজন যে কিনা মনে করেন কর্পোরেট কি করে, চাকরি করে, তার
যে দৈনন্দিন যে টার্ম, তার যে দৈনন্দিন কথা বলার যে ধরন, তার যে দৈনন্দিন কথা বলার যে সেন্টেন্সগুলো সে ব্যবহার করে তার কথার ভিতরে, আপনি যদি আপনার কন্টেন্টের ভিতরে ওই জিনিসগুলো নিয়ে আসেন, তাহলে তো সে আপনার মানে হুক হয়েই যাবে এবং সে আপনার সাথে নিজেকে রিলেট করতে পারবে। কিন্তু এখানে যদি আপনি এমন একটা কি করেন কন্টেন্ট যেটা আপনি আঞ্চলিক ভাষায় কথা বলতেছেন, তখন সে মনে করবে আরে ভাই এগুলা কি খ্যাত ম্যাত চলে আসছে আমার এখানে, এরকম সে মনে করবে, সে এটা কেয়ারই করবে না। তো এই জন্য আপনি শুধু ওই একটা টার্গেট, একটা সেগমেন্টকে আপনি কি করবেন, টার্গেট করবেন। টার্গেট করে তাদেরকে আপনি আগে সার্ভ করেন। তাদেরকে যখন আপনি সার্ভ করতে পারবেন, তারপরে আপনি সেকেন্ড আরেকটা সেগমেন্টকে টার্গেট করেন। যখন আপনি সেকেন্ড আরেকটা সেগমেন্টকে সার্ভ করতে পারবেন, তখন আপনি থার্ড আরেকটাকে টার্গেট করেন। এইভাবে আপনি হচ্ছে যে আস্তে আস্তে পুরোটা মার্কেট নিতে পারবেন। আপনার একবারে সবগুলো পুরোটা মার্কেট নেওয়া দরকার নেই। এখন আচ্ছা, এই কথাটা এখানে বলা আছে, যখন একটা সেগমেন্টকে ভালোভাবে সার্ভ করতে পারবেন তখন নতুন কোনো সেগমেন্টকে টার্গেট করুন। এইখানে একটা জিনিস আমি বলি, সেটা হলো যে আপনার কাছে মনে হতে পারে যে ভাই একটা সেগমেন্টকে টার্গেট করলে তো মনে হয় মার্কেট অনেক ছোট হয়ে আসবে, তো আমি কি সেল করতে পারবো? দেখেন, খুবই সিম্পল। আমি এখানে হিসাব কিতাব করা নাই, কিন্তু আমি মুখে একটু হিসাবটা একটু বলি আপনাকে। দেখেন, ধরেন আমাদের এখানে যে বেবি ফুড আমরা সেল করি, ধরেন সরি, এখানে বেবি ফুড সেল করতে গিয়ে মনে করেন আমরা ধরেন 1,000 টাকা আমাদের প্রোডাক্টের প্রাইস। 1,000 টাকায় আপনার হচ্ছে 1 মাসের যে প্যাকেজ আছে সেটা পাবে ধরেন। এখন 1 মাসের যে প্যাকেজ সেটা যদি আমরা কি করি, সেল করি, এখন আমার যদি ডেইলি ডেইলি আমি ধরেন 100 সেল করলাম, যে কোনোভাবে আমি 100 পর্যন্ত সেল নিয়ে গেলাম। 100 পর্যন্ত সেল নিয়ে গেলে আমার যদি এখানে মাত্র 100 টাকাও থাকে, মানে 10%ও থাকে নেট প্রফিট, তাহলে আমার ডেইলি প্রফিট কত? 10,000 টাকা। তার মানে মান্থলি প্রফিট আমার 3 লক্ষ টাকা। শুধুমাত্র মানে এখানে আমার মাত্র 3,000 মানুষের কাছে কি করতে হচ্ছে, সেল করতে হচ্ছে। তো 3,000 মানুষকে আমি যদি এখানে কি করে সেল করি, এটা তো আমার আবার কি রিপিট কাস্টমারও হবে। তো তাদেরকে আমার প্রত্যেক মাসে কি করতে হবে না, মানে এটা প্রত্যেকটা বিজনেসের জন্য সেম না, কিন্তু আমি একটা বিজনেস দিয়ে জাস্ট বোঝাচ্ছি। তখন কিন্তু আমার নতুন কাস্টমার লাগবে না। এখন এই যে আমরা যে ধরেন যে 3,000 মানুষকে আমরা কি করব, সার্ভ করব। আমরা যদি মনে করেন টার্গেটেড অডিয়েন্স, আমাদের মনে করেন টার্গেট কমাতে 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 যদি আমরা মনে করেন 3 লাখেও নিয়ে আসি, এবং সেই 3 লাখ থেকে যদি আমরা মাত্র টোটাল ধরেন 10% আমরা কি করব, সার্ভ করব। তো 10% সার্ভ করলে আমাদের আসে কত, মনে করেন 30,000, তাই না? তো 30,000 মানুষকে যদি আমরা কি করতে পারি, সার্ভ করতে পারি 1 বছরে, ধরেন 1 বছরে আপনি 30,000 মানুষকে সার্ভ করবেন। তো 1 বছরে আপনি 30,000 মানুষকে সার্ভ করতে হলে আপনি যদি প্রত্যেক মাসে আপনি কি করবেন, আপনার হচ্ছে ধরেন যে 30,000 আপনার প্রত্যেক মাসে আসে আপনার হচ্ছে 2,500। ওকে, তো প্রত্যেক মাসে যদি আপনি 2,500 মানুষকে সার্ভ করেন এবং আপনার যদি পার সেলে আপনার যদি থাকে মাত্র 100 টাকা, তারপর তো আপনার প্রত্যেক মাসে 2,50,000 টাকার সেল আছে। 2,50,000 টাকার সেল আছে, তার মানে আপনার ইয়ারলি 30 লক্ষ টাকার বিজনেস আছে, মানে 30 লক্ষ টাকার নেট প্রফিট আছে। বিজনেস তো আরো বড়, বিজনেস তো আপনার কোটি টাকার। মানে আপনি যদি জাস্ট একটা সেগমেন্টকেই সার্ভ করতে পারেন। আর এই যে যে আমি বললাম যে 3,000, এই 3,000 তো আপনার এই ক্ষেত্রে তো আপনার কি না, ইউনিক না, মানে ইউনিক হওয়া দরকার নেই। আপনার তো এখানে 1,000 কাস্টমারকে আপনি 3,000 মানে 2-3 বার করে সেল করলে আপনার মাত্র কি হয়ে যাবে, এনাফ। আপনি যদি কি করেন আপনার আমি এখানে প্রপার হিসাবটা আসলে দেখাচ্ছি না, সময় চলে যাবে। আপনি যদি মনে করেন আপনার চার্ন রেট বা অন্যান্য রেট হিসাব টিসাব করে যদি মাত্র 1,000 মানুষকেই 10,000 মানুষকেই যদি আপনি 1 বছর পর্যন্ত কি করেন, সার্ভ করেন, তাদের কাছে আপনি একজনের কাছে মাত্র 3 বার করে সেল করলেন, তাহলেই তো আপনার ভাই 30 লাখ টাকা নেট প্রফিটই আছে। যদি আপনি জাস্ট 10% ওর আপনি নেট প্রফিট থাকে, আর যদি আপনি এটা 15% নিয়ে যেতে পারেন, 45 লাখ টাকার আপনার প্রফিট আছে। আপনি কেন আপনি টাইগার ফোকাস করবেন না? ঠিক আছে। তো এখানে আর প্রপার আমি হিসাব আর দেখালাম না, কিন্তু আশা করি এটা আপনি নিজেও হিসাব করে বুঝতে পারবেন, খুব বেশি কঠিন কিছু না। তো
এটা প্রত্যেকটা মার্কেটের জন্যই সেম, প্রত্যেকটা মার্কেটের জন্যই সেম। আপনি জাস্ট এতটুকু যদি করতে পারেন, অনেকে তো 5-10টা করেই খুশি থাকে। আমি তো আপনাকে 100টা বললাম, 100টাও করা পসিবল। আপনি মাত্র 3 লাখ মানুষকে টার্গেট করলেন, মাত্র 3 লাখ মানুষকে টার্গেট করলেন। বাংলাদেশে 18 কোটি মানুষ, এর ভিতরে আপনি 3 কোটি না 30, মনে করেন 30 লাখ না, মাত্র 3 লাখ, তাতেই আপনার এই অবস্থা হবে। ওকে, এবং এখানে আপনার কি করবেন, আপনার যদি 30 লাখ টাকা যদি আপনি নেট প্রফিট থাকে, তাহলে আপনার 3 কোটি টাকার হচ্ছে যে আপনার রেভিনিউ, বা 3 কোটি টাকার আপনার বিজনেস বলতে পারেন। তো 3 কোটি টাকার বিজনেস মানে এটা যদি আপনি 2x করে ভ্যালুয়েশন করেন, তাহলে 6 কোটি টাকার আপনার হচ্ছে বিজনেসের ভ্যালু আছে। যাই হোক, এখন এটা হলো কথা। আপনার মোট কথা হচ্ছে যে কাস্টমার সেগমেন্টেশন করে আপনি টাইগার ফোকাস মার্কেটিং করেন, আপনি একটা খুব ভালো কি পাবেন, মানে রেজাল্ট পাবেন, এবং খুব ভালো বিজনেসও করতে পারবেন। যাই হোক, আমরা এখানে কথা মোটামুটি এই আলোচনার শেষের দিকে চলে আসছি। যদি কন্টেন্ট হয় কাস্টমারের জন্য, তাহলে ভিডিও রিটেনশন বাড়বে, ভিডিও রিটেনশন বাড়লে সিটিআর বাড়বে, সিটিআর বাড়লে কনভার্সন বাড়বে, যদি অন্য সব কিছু ঠিক থাকে। প্রশ্ন হলো অন্য সব কিছু কি? যদি কাস্টমারের জন্য ভিডিও হয়, তাহলে ভিডিও রিটেনশন বাড়বে, সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার শুধু এইটুকু হলেই হবে না। আমি একটু আগেই বলতেছিলাম যে আমি যে আপনাকে এক জায়গায় যে দুনিয়া সব কিছু দেখাই দিচ্ছি, এক জায়গা কিন্তু সব না, আপনার আরও অনেক কিছু আছে। সেই অনেক কিছুর মধ্যে আপনার কয়েকটা আমরা এখানে আলোচনা করব। তো সেই অন্য সব কিছুর ভিতরে যেগুলো আছে কয়েকটা আমরা আলোচনা করব। তো সেগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনি হচ্ছে যে মোটামুটি বলতে পারেন যে আপনার এটা পারফেক্টলি কাজ করবে।